ফ্লারিটস এবং ব্লটস। রনদের বাড়ি দ্য বারোতে জীবন প্রাইভেট ল্যাবের চেয়ে একেবারেই আলাদা। ডার্সলিদের পছন্দ সব কিছু হবে পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ, আর উইজলিদের বাড়িতে সবসময় কোনো না কোনো অদ্ভুত এবং অপ্রত্যাশিত ব্যাপার স্যাপার ঘটছে। প্রথম আঘাতটা হ্যারি পেল যখন ও রান্নাঘরের চুলির উপরে থাকা আয়নাটার দিকে তাকিয়েছিল। ওটা চিৎকার করে উঠেছিল এবং বলেছিল, শার্ট প্যান্টের ভেতর গুজে রাখো হতচ্ছাড়া। যখনই চিলেকোঠার পিশাচটা দেখত চারিদিক বেশি নীরব হয়ে গেছে, তখনই হুঙ্কার দিয়ে উঠত আর পাইপ ফেলতো উপর থেকে। আর ফ্রেড ও জর্জের বেডরুম থেকে আসা ছোটোখাটো বিস্ফোরণের শব্দ এ বাড়িতে স্বাভাবিক বলেই ধরে নেওয়া হয়েছিল। রনদের বাড়িতে সবচেয়ে বেশি অস্বাভাবিক যেটা হ্যারির লাগতো সেটা কথা বলা আয়নাও নয় আর বিকট শব্দ করা পিশাচও নয়। তার অবাক লাগতো যে ওখানে সবাই তাকে বেশ পছন্দ করে। তার মজার দশা দেখে মিসেস উইজলি খুঁতখুত করতেন। খাবার বেলায় চারবার খাবার তুলে নেওয়ার জন্য জোর করতেন। মিস্টার উইজলি চাইতেন হ্যারি যেন খাবার টেবিলে ঠিক তার পাশে বসে, তাহলে মাগলদের জীবন সম্পর্কে তিনি ওকে অনেক রকম প্রশ্ন করতে পারবেন, জিজ্ঞাসা করতে পারবেন মাগলদের ডাক বিভাগ বা প্লাগ কিভাবে কাজ করে। চমৎকার মুগ্ধ কণ্ঠে তিনি হ্যারিকে বলতেন, বিচক্ষণ, সত্যি মাগলরা যে কতভাবে দিন চালাচ্ছে। দ্য বারোতে আসবার সপ্তাহখানেক পর হ্যারি হগওয়ার্টস থেকে চিঠি পেল। সে আর রন নিচে নাস্তার টেবিলে গিয়ে দেখে মিস্টার এবং মিসেস উইজলি এবং জিনি ইতোমধ্যেই টেবিলে এসে গেছে। হ্যারিকে দেখা মাত্রই জিনি যেন হঠাৎ করেই পরিজের বোলটা মাটিতে ফেলে দিল। পরে ওটা জোরে জোরে খ্যান খ্যান শব্দ করে উঠল। হ্যারিকে যখনই দেখে তখনই যেন জিনি কোনো না কোনো জিনিস ফেলে দেওয়ার ব্যাপারে দক্ষ হয়ে উঠেছে। ধা করে টেবিলের নিচে চলে গেল জিনি পরিজের বোলটা তুলে আনবার জন্য, কিন্তু তখন ওর মুখটা লাল, একেবারে অস্তগামী সূর্যের আভার মতো। না দেখার ভান করে হ্যারি একটা চেয়ারে বসল। মিসেস উইজলির বাড়িয়ে দেওয়া টোস্ট হাত বাড়িয়ে নিল। স্কুল থেকে চিঠি এসেছে, বললেন মিস্টার উইজলি। হ্যারির দিকে বাড়িয়ে দিলেন। একই রকম দেখতে পার্চমেন্টের দুটো হলুদাভ খাম, ওতে ঠিকানা লেখা সবুজ কাগজে। ডাম্বলডোর এর মধ্যে জেনে গেছেন যে তুমি এখানে আসো হ্যারি। লোকটা কোনো কৌশলই পিছিয়ে নেই। আমাদেরও চিঠি রয়েছে, শেষে যোগ করলেন ফ্রেড আর জর্জকে উদ্দেশ্য করে। দুজন সবেমাত্র ঘরে ঢুকলো। এখনও পড়ে রয়েছে ঘুমোবার পাজামা। কয়েক মুহূর্তের জন্য রান্নাঘরটা একেবারে নীরব। ওরা সকলেই ওদের চিঠি পড়ছে। হ্যারি চিঠিতে লেখা রয়েছে নিয়ম মতো তাকে সেপ্টেম্বরের 1 তারিখে কিং ক্রস থেকে হগওয়ার্টস এক্সপ্রেস ধরতে হবে। আগামী বছরের জন্য যেসব নতুন বই লাগবে তারও একটা তালিকা রয়েছে তার চিঠিতে। দ্বিতীয় বর্ষের ছাত্রদের দরকার হবে দ্য স্ট্যান্ডার্ড বুক অফ স্পেলস, গ্রেড 2 মিরান্ডা গশক, ব্রেক উইথ দ্য ব্যানশি, গিল্ডরয় লকহার্ট, গ্যাডিং উইথ গাউলস, গিল্ডরয় লকহার্ট, হলিডেজ উইথ হ্যাগস, গিল্ডরয় লকহার্ট, ট্রাভেল উইথ ট্রলস, গিল্ডরয় লকহার্ট, ওয়ান্ডারিং উইথ ওয়ারউলফস, গিল্ডরয় লকহার্ট, ইয়ার উইথ দি ইয়েটি, গিল্ডরয় লকহার্ট। ফ্রেড নিজের তালিকাটা শেষ করে হ্যারিটা দেখবার জন্য উকি দিল। তোমাকেও সব লকহার্টের বই কিনতে বলা হয়েছে, বলল ও। কালো জাদুর বিরুদ্ধে প্রতিরোধ বিষয়ে শিক্ষক নিশ্চয় ওর ফ্যান। বাজি ধরে বলতে পারি ও একজন উইচ। এই সময় মায়ের চোখে চোখ পড়ে গেল ফ্রেডের। অমনি সে তার প্লেটের মার্মলেড নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। বইগুলো কিন্তু খুব সস্তা হবে না, বলল জর্জ মা বাবার দিকে এক লহমা তাকিয়ে। লকহার্টের বই সত্যি বড় দামি। ঠিক আছে, আমরা ম্যানেজ করে নেব, বললেন মিসেস উইজলি। কথাটা সহজভাবে বললেও তাকে দেখাচ্ছিল উদ্বিগ্ন। আশা করি জিনির কিছু জিনিস আমরা পুরনোই কিনতে পারবো। ওহো, তুমি এবার হগওয়ার্টসে ভর্তি হয়েছ কি? হ্যারি জিজ্ঞাসা করল জিনিকে। জিনি মাথা নাড়ল। লজ্জায় তার মুখ আগুনের শিখার মতো লাল, চুলের একেবারে গোড়া পর্যন্ত আরও লাল হয়ে গেল। এবার সে মাখনের ডিশে কোনো ডুবে দিল। সৌভাগ্য তার যে হ্যারি ছাড়া আর কেউই সেটা দেখেনি, কারণ ঠিক সেই মুহূর্তে রনের বড় ভাই পার্সি রুমে ঢুকল। সে ইতোমধ্যেই কাপড় চোপড় পরে রেডি। তার হগওয়ার্টসের প্রিফেক্ট ব্যাজটা বুকে লাগালো। সুপ্রভাত সকলকে, দ্রুত বলল পার্সি। চমৎকার দিন। টেবিলে একটি মাত্র চেয়ার খালি ছিল, ওখানে বসলো পার্সি। বসেই আবার লাফ দিয়ে উঠল সাথে সাথে। তার চেয়ার থেকে নতুন পালক ঘষা ধূসর রঙের একটা ডাস্টার হাতে তুলে নিল। মানে হ্যারি ওই জিনিসটাকে যা ভেবেছিল আর কি, যতক্ষণ না দেখলো যে ওটা নিঃশ্বাস নিচ্ছে। এরও চিৎকার করে উঠল রন, ঘোড়া পেঁচাটাকে পার্সির হাত থেকে নিয়ে।
ওটার পাখার নিচে একটা চিঠি বের করলো রন। অবশেষে সে হারমাইনির জবাব নিয়ে এলো। আমি ওকে লিখেছিলাম, ডাস্টিদের ওখান থেকে তোমাকে উদ্ধারের চেষ্টা করব আমরা। ভেতরের দরজার পাশে টুপি রাখা লম্বা পার্চে এরোলকে দাঁড়ানোর চেষ্টা করলো সে, কিন্তু এরোল পড়ে গেল পার্স থেকে। রন ওকে নিচে বোর্ডে শুয়ে রাখলো, স্বগোক্তি করলো, দুঃখজনক। তারপর হারমাইনি চিঠিটা খুলে রন জোরে জোরে পড়তে শুরু করলো। প্রিয় রন এবং হ্যারি, যদি তুমি ওখানে থাকো, আশা করছি সব কিছুই ঠিকমতো হয়েছে এবং হ্যারি খুব ভালো আছে, এবং ওকে বের করে আনতে গিয়ে তোমরা বেআইনি কিছুই করনি, কারণ তাহলে হ্যারিকেও সমস্যায় পড়তে হবে। আমি খুবই উদ্বিগ্ন ছিলাম, এবং যদি হ্যারি ভালো থাকে তুমি কি আমাকে সঙ্গে সঙ্গে জানাবে রন, প্লিজ? অবশ্য ভালো হয় যদি তোমরা ভিন্ন একটা প্যাঁচা ব্যবহার করো, কারণ আমার বিশ্বাস আর একটি চিঠি দিতে গেলেও তোমারটা একেবারে শেষ হয়ে যাবে। আমি খুবই ব্যস্ত, অবশ্যই স্কুলের কাজ নিয়ে। কিভাবে পারেও, অবাক হয়ে বলল রন। আমরা তো ছুটিতে। আগামী বুধবার আমরা লন্ডনে যাচ্ছি আমার নতুন বই কিনতে। আমরা কেন ডায়াগন অ্যালিতে মিলিত হই না? যত তাড়াতাড়ি পারো আমাকে সব জানাও। ভালোবাসা সহ, হারমাইনি। বেশ, চমৎকারভাবে মিলে গেল। আমরা ওই একই দিনে গিয়ে তোমাদের সব জিনিস কিনে আনতে পারি, বললেন মিসেস উইজলি টেবিল পরিষ্কার করতে করতে। আজ তোমরা সব কি করছো? হ্যারি, রন, ফ্রেড আর জর্জ প্ল্যান করছিল যে ঢাল বেয়ে উপরে উঠবে, যেখানে উইজলিদের ছোট্ট একটা ঘোড়দৌড়ের মাঠ রয়েছে। মাঠটার চারিদিকে গাছ দিয়ে ঘেরা। নিচের গ্রামগুলো থেকে ওই মাঠের কিছুই দেখা যায় না। তার মানে ওখানে ওরা কুইডিচ প্র্যাকটিস করতে পারবে যতক্ষণ না খুব বেশি উপরে উঠছে। ওরা সত্যিকারের কুইডিচ বল ব্যবহার করতে পারবে না। বিশেষ করে বলগুলো যদি খুবই উঁচুতে উঠে একেবারে গ্রামের উপর দিয়ে যায়, তাহলে গ্রামবাসীদের কাছে ব্যাপারটা ব্যাখ্যা করাই কঠিন হয়ে পড়বে। তার চেয়ে তারা আপেল ব্যবহার করবে লোফালুফি করার জন্য। ওরা পালাক্রমে হ্যারির নিম্বাস 2000 ব্রুমটা ব্যবহার করে। ওটাই সবচেয়ে ভালো ব্রুম। রনের পুরনো শুটিং স্টার এত স্লো যে মাঝে মাঝে প্রজাপতিরাই হারিয়ে দেয়। ওটা খুবই স্লো। 5 মিনিট পর ওরা ঢাল বেয়ে মার্চ করতে করতে উপরে উঠল, কাঁধে ব্রুম। ওদের সঙ্গে যোগ দেওয়ার জন্য পার্সিকেও বলা হয়েছিল, কিন্তু ও বলল ও অনেক ব্যস্ত। এখন পর্যন্ত হ্যারি পার্সিকে শুধু খাবার সময় দেখেছে, অন্য সময় সে তার দরজা বন্ধ করেই থাকে। আমি যদি জানতে পারতাম ও কী করছে ওখানে, ভ্রু কষলে বলল ফ্রেড। ও আর ওর মধ্যে নেই। তোমরা আসার একদিন আগে ওর পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। 12টা আউল। আত্মতৃপ্তির কোনো অবকাশ ওর নেই। আউল মানে অর্ডিনারি উইজার্ডিং লেভেল, অর্থাৎ সাধারণ জাদু মান। হ্যারি বিভ্রান্ত দৃষ্টি দেখে জর্জ ব্যাখ্যা করে বুঝিয়ে বলল, বিলও 12 পেয়েছে। আমরা যদি এখন থেকেই সাবধান না হই তবে পরিবারে আরও একজন হেড বই পেতে পারি। আমার মনে হয় না আমি লজ্জায় আর মুখ দেখাতে পারতাম। তামাশা করে জর্জ কথাটা বলল। পার্সি ছিল ক্লাসের প্রিফেক্ট। হ্যারি এখন বুঝতে পারছে পার্সি কেন তার রুম থেকে বের হয় না। বিল হচ্ছে উইজলি ভাইদের মধ্যে সবচেয়ে বড়। সে আর তার পরের ভাই চার্লি এরই মধ্যে হগওয়ার্টস থেকে বেরিয়ে এসেছে। হ্যারির সঙ্গে কারো সাক্ষাৎ হয়নি, মানে যে চার্লি সে রোমানিয়ায় ড্রাগন সম্পর্কে পড়াশোনা করছে, আর বিল করছে মিশরে। ওখানে জাদুকরদের প্র্যাঙ্ক গ্রিঙ্গটসে কাজ করে। কিছুক্ষণ পর জর্জ বলল, এই বছর আমাদের স্কুলের জিনিসপত্র মা বাবা যে কীভাবে কিনবে সেটাই আমার মাথায় আসছে না। লকহার্টের বইয়ের 5টি সেট, এছাড়াও রয়েছে জিনি রোপ, একটা ওয়ান্ড এবং সব কিছুই। হ্যারি কিছুই বলল না, একটু বিব্রত হলো। লন্ডনের গ্রিঙ্গটসে ভূগর্ভের ভল্টে তার মা বাবা তার জন্য অল্প একটু সম্পদ রেখে গেছেন। অবশ্য একমাত্র জাদুকরদের দুনিয়ায় তার কিছু অর্থ রয়েছে। মাগলদের দোকানে গ্যালিয়ন, সিকল এবং নটস, এইসব জাদুকরদের মুদ্রা সে ব্যবহার করতে পারবে না। ডাস্টিদের কাছে কখনোই তার গ্রিঙ্গটস অ্যাকাউন্টের কথা সে বলেনি। সে মনে করে না যে ম্যাজিকের দুনিয়ার সঙ্গে সম্পর্কিত তাদের আতঙ্ক শেষ পর্যন্ত সোনার একটা বড় স্তূপ পর্যন্ত গিয়ে গড়াবে। তারা নিশ্চয়ই ভাবতে পারবে না যে হ্যারি কোনো সম্পত্তির অধিকার আছে। পরে বুধবার মিসেস উইজলি তাদের সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিলেন। প্রত্যেকে দ্রুত 6টি করে বেকন স্যান্ডউইচ নিয়ে নাস্তা সারল এবং কোট পরল। মিসেস উইজলি রান্নাঘরের চুলের উপরে তাক থেকে একটা ফুলের টব নামালেন। ভেতরে দেখলেন কমে গেছে আর্থার। দীর্ঘশ্বাস ফেললেন মিস্টার উইজলি। আজ আবার কিনতে হবে। বেশ, সবাই তৈরি? প্রথমে মেহমান, তোমরা পরে।
হ্যারি ডিয়ার। তিনি ফুলের টপটা হ্যারির দিকে বাড়িয়ে দিলেন। হ্যারি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। সবাই ওকে দেখছে। আমাকে কি করতে হবে? তোতলাতে তোতলাতে বলল হ্যারি। ও কখনো ফ্লু পাউডার ব্যবহার করে যাতায়াত করেনি, বলল রন। দুঃখিত হ্যারি, আমি ভুলে গিয়েছিলাম। কখনোই না, বললেন মিস্টার উইজলি। কিন্তু গত বছর ডায়াগন অ্যালিতে জিনিসপত্র কিভাবে নিয়েছিলে তুমি? আমি টিউবে করে গিয়েছিলাম। সত্যি? আগ্রহ ভরে জিজ্ঞাসা করলেন মিস্টার উইজলি। ওখানে কি এসকেপেটার রয়েছে? ঠিক কিভাবে? এখন নয় আর্থার, বললেন মিসেস উইজলি। ফ্লু পাউডার দিয়ে অনেক বেশি দ্রুত যাওয়া যায় ডিয়ার, কিন্তু হায় আমার কপাল, তুমি যদি আগে কখনো ব্যবহার করে না থাকো। ও ঠিক হয়ে যাবে মম, বলল ফ্রেড। হ্যারি, প্রথমে আমাদের দেখো। ফুলের টপ থেকে এক চিমটি চকচকে পাউডার নিল সে। ফায়ার প্লেসের আগুনের কাছে এগিয়ে গেল এবং পাউডারটা আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। একটা গর্জন করে আগুনটা পান্নার মতো সবুজ হয়ে গেল, উঁচু হয়ে গেল ফ্রেডের চেয়েও বেশি। সে সোজা আগুনের মধ্যে ঢুকে গেল, চিৎকার করে বলল, ডায়াগন অ্যালে, এবং অদৃশ্য হয়ে গেল। তোমাকে খুব পরিষ্কারভাবে গন্তব্যের নামটা উচ্চারণ করতে হবে ডিয়ার, হ্যারির উদ্দেশ্যে বললেন মিসেস উইজলি। জর্জ এবার অ্যাক্টিভ পাউডার নিল। এবং মনে রেখো, তোমাকে সঠিক উনুনটাতে নামতে হবে। সঠিক কি? ঘাবড়ে গিয়ে প্রশ্ন করলো হ্যারি। আগুন ততক্ষণে গর্জন করে জর্জকেও চোখের আড়ালে অদৃশ্য করে ফেলেছে। মানে, তুমি তো জানো অনেকগুলো জাদুর আগুন রয়েছে যেগুলোর মধ্যে থেকে তোমাকে সঠিকটা বাছাই করতে হবে। কিন্তু যতক্ষণ তুমি পরিষ্কারভাবে শব্দগুলো উচ্চারণ করছো, ওর কোনো অসুবিধা হবে না জান। অস্থির হয়ে না। ফ্লু পাউডার নিতে নিতে স্ত্রীর উদ্দেশ্যে বললেন মিস্টার উইজলি। কিন্তু ও যদি হারিয়ে যায়, আমরা ওর আঙ্কেল আন্টিকে কী বলে বোঝাবো? ওরা কিছু মনে করবে না, হ্যারি তাকে নিশ্চিত করলো। আমি যদি চিমনির মাঝে হারিয়ে যাই, তবে ডাডলি ভাববে এটা একটা দুঃখর যোগ। ও নিয়ে আপনারা চিন্তা করবেন না। বেশ, ঠিক আছে, তবে তাহলে তুমি আর্থারের পরে যাবে, বললেন মিসেস উইজলি। আগুনে প্রবেশ করার পর তোমাকে বলতে হবে তুমি কোথায় যাচ্ছ, আর তোমার কোনোই দুটো গায়ের সঙ্গে লাগিয়ে রাখবে, রনের উপদেশ। আর চোখ দল একেবারে বন্ধ রাখবে, মিসেস উইজলি বললেন। কালিঝুলি অস্থির হয়ে নাড়াচাড়া করবে না, রন বলল। ভুল ফায়ার প্লেস দিয়ে বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু ভয়ে ভীত হয়ে যাওয়ার আগে কিন্তু ফ্রেড আর জর্জকে না দেখা পর্যন্ত অপেক্ষা করবে। এত সব উপদেশ মনে রাখার প্রাণপণ চেষ্টা করতে করতে একটি ফ্লু পাউডার নিয়ে হ্যারি আগুনের কিনারায় দাঁড়ালো। সে একটা গভীর নিঃশ্বাস নিল, পাউডার ছড়িয়ে দিল আগুনে, সামনে পা বাড়ালো। আগুনটাকে মনে হলো গরম বাতাস। মুখ খুলতে একদলা গরম ছাই ওর মুখের ভেতরে প্রবেশ করলো। ডায়াগন অ্যালে বলতে বলতে কেঁদে ফেললো হ্যারি। মনে হলো তাকে কে যেন একটা বিশাল নালির মধ্য দিয়ে টেনে নামাচ্ছে। তীব্র গতিতে পাক খাচ্ছে সে। কান ফাটানো গর্জন, চোখ খোলা রাখার জন্য চেষ্টা করলো, কিন্তু সবুজ অগ্নিশিখার ঘূর্ণি দেখে তার অসুস্থ বোধ হলো। কোনো কিছু খুব জোরে লাগলো তার কাছে। সে পাক খাচ্ছেই। এখন মনে হচ্ছে কে যেন ঠান্ডা হাত তার মুখে চাপড় মারছে। জোড়া টেরা করা চশমার ভেতর দিয়ে সে দেখল ফায়ার প্লেসের ঝাপসা স্রোত এবং পেছনে অনেকগুলো রুম। পেটের ভেতর তার বেকন স্যান্ডউইচ মথিত হচ্ছে। আবার চোখ বন্ধ করে ভাবলো থামার কথা। পরক্ষণে সে ধরাস করে পড়ে গেল উপর হয়ে ঠান্ডা পাথরের উপর, এবং চশমার কাঁচ দুটো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মাথা ঘুরছে, ক্ষত বিক্ষত হ্যারি, পুরো শরীর চিমনির কালিতে লেপা। ভাঙা চোখে সতর্কতার সঙ্গে সে উঠে দাঁড়ালো। একেবারেই একা, কিন্তু কোথায় এ সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই। সে একটা পাথরের তৈরি ফায়ার প্লেসে দাঁড়িয়ে, বড়সড় উইজার্ড শপের মাঝখানে। দোকানটায় আলো জ্বলছে টিমটিম করে, কিন্তু এখানে এমন কিছুই নেই যা কিনা ওর হগওয়ার্টস স্কুলে কাজে লাগতে পারে। কাছেই কাচের কেসে রয়েছে কুশনের উপর বিবর্ণ একটি হাত, রক্ত মাখানো এক প্যাকেট তাস, অপলকে তাকিয়ে থাকা কাচের একটি চোখ। দেয়াল থেকে ঝুলছে শয়তানের মতো সব মুখোশ। কাউন্টারে রয়েছে মানুষের বাছাই করা হাড়গোড়, এবং সিলিং থেকে ঝুলছে মরচে পড়া তীক্ষ্ণ সরাযুক্ত যন্ত্রপাতি। সবচেয়ে খারাপ দিকটি হলো দোকানটার জানালার ধুলো ধূসরিত কাচের মধ্য দিয়ে বাইরে তাকিয়ে হ্যারি যা দেখল, সেটা আর যাই হোক কিছুতেই ডায়াগন অ্যালি নয়। এখান থেকে যত তাড়াতাড়ি বেরোনো যায় ততই মঙ্গল। পতনের ফলে থেতলে যাওয়া নাকটা এখনও জ্বলছে। নীরবে দ্রুততার সঙ্গে হ্যারি দরজার দিকে এগুলো, কিন্তু
দরজার অর্ধেক পথ যাওয়ার আগেই কাচের উপরে দুজন লোককে দেখা গেল। তাদের মধ্যে একজনকে দেখে সে চমকে উঠল। পথ হারিয়ে কালি লেপা আর ভাঙা চশমা অবস্থায় যদি কারো সামনে পড়তে চায় তবে সে হবে সব শেষ ব্যক্তি। তার নাম ড্র্যাকো ম্যালফয়। চারিদিকে তাকিয়ে হ্যারি বায়ে বড় সড়ো একটা আলমারি দেখতে পেল। চট করে ওটার ভেতর ঢুকেই একটু টেনে দিল দরজাটা, একটুখানি ফাঁক রাখলো যেন সে বাইরে দেখতে পায়। মুহূর্ত পরেই দরজার বেল বেজে উঠল। দরজা কেউ খুলে কেউ ঢুকলে বা বের হলে ঘন্টা বাজে। হ্যারি তাকালো দরজার দিকে। ম্যালফয়, হ্যাঁ ম্যালফয় ঢুকলো দোকানে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। পেছনের লোকটি ওর বাবা না হয়ে যায়ই না। একই রকম ফ্যাকাশে চোখা চেহারা এবং অভিন্ন ঠান্ডা ধূসর চোখ। মিস্টার ম্যালফয় দোকানের ভেতরটা ঘুরে ফিরে দেখছেন। নেড়ে চেড়ে ঝোলানো জিনিসগুলো এদিক ওদিক দেখল দোকানে ভেতরে। তাই মিস্টার ম্যালফয় কাউন্টারে বেলটা বাজালো। তারপর ঘুরে পুত্রের দিকে তাকিয়ে বললেন, কিছুই ধরবে না ড্র্যাকো। ম্যালফয় কাচের চোখটার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলল, আমি ভেবেছিলাম তুমি আমাকে একটা গিফট কিনে দেবে। আমি বলেছিলাম তোমাকে একটা রেসিং ব্রুম কিনে দেব। আঙ্গুলগুলো কাউন্টারের উপর বাজাতে বাজাতে বললেন তার বাবা, আমি যদি হাউস টিমের জায়গায় না পাই তবে ওটা আর আমার কোন কাজে লাগবে। গাল ফুলিয়ে বলল ম্যালফয়। ওর মেজাজ বেশ চড়ে গেছে। গত বছর হ্যারি পটার একটা নিম্বাস 2000 পেয়েছে ডাম্বলডোরের কাছ থেকে বিশেষ অনুমোদনে, যেন সে গ্রিফিন্ডরের পক্ষ থেকে খেলতে পারে। সে অত ভালোও খেলে না, যেহেতু সে বিখ্যাত কপালের ওই স্টুপিড ডাক্তার জন্য। মাথার খুলি ভরা এক তাক ভালো করে দেখবার জন্য ম্যালফয় ঝুঁকলেন। সবাই ভাবে সে খুব স্মার্ট, চমৎকার পচার কপালের দাগ আর একটা ব্রুম। কথাটা তুমি আমাকে ইতোমধ্যে বহুবার বলেছ। দৃষ্টিটা ম্যালফয়ের শাসনের। কিন্তু তোমাকে মনে করে দিতে চাই যে হ্যারি পটারকে পছন্দ না করাটা বিচক্ষণতার লক্ষণ নয়, বিশেষ করে আমাদের মতো যারা তাকে এখন হিরো গণ্য করে, যে কিনা অন্ধকারের প্রভুকে অদৃশ্য হয়ে যেতে বাধ্য করেছিল। তারপর কাউন্টারের দিকে আসা লোকটিকে দেখে বলল, মিস্টার বর্গেন। কাউন্টারের পেছনে যে লোকটি এসে দাঁড়ালো সে সামনের দিকে একটু ঝুঁকে হাঁটে। তেলালো চুল সামনের দিকে হাত দিয়ে সমান করছে সে। মিস্টার ম্যালফয়, আবার আপনাকে দেখে আনন্দিত হলাম। বর্গিন তার তেলালো চুলগুলো মসৃণ কণ্ঠস্বরে সেভাবেই বলল, সত্যিই আনন্দিত, এবং মাস্টার ম্যালফয়কে দেখেও একেবারে মুগ্ধ। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনাকে দেখানো দরকার আজই এসেছে, দামেও সস্তা। আজ আমি কিছু কিনতে আসিনি মিস্টার বর্গিন, আজ আমি বিক্রি করব, বললেন মিস্টার ম্যালফয়। বিক্রি করবেন? মিস্টার বর্গিনের মুখ থেকে আলগা হাসিটা মুছে গেল। তুমি নিশ্চয় শুনেছ মন্ত্রণালয় আরও তল্লাশি চালাবে, বললেন মিস্টার ম্যালফয়। পকেট থেকে পার্চমেন্টের একটা রোল বের করে মিস্টার বর্গিনের পড়ার জন্য তিনি মেলে ধরলেন। বাড়িতে আমার অল্প কিছু জিনিস রয়েছে। মন্ত্রণালয় তল্লাশি চালাতে এলে যেগুলোর জন্য আমি বিব্রত বোধ করতে পারি, মানে যদি ওরা আসে। নাকের আগায় চশমাটা বসালেন মিস্টার বর্গিন, লম্বা তালিকাটা দেখলেন। মন্ত্রণালয় আপনাকে সমস্যায় ফেলার কথা ভাববেও না স্যার, নিশ্চিতভাবেই। মিস্টার ম্যালফয়ের ঠোঁট বাঁকানো। এখনও আমার কাছে ওরা আসেনি। ম্যালফয়ের নামটাই এখনও যথেষ্ট সম্মানের। তারপর বলা তো যায় না, মন্ত্রণালয় দিন দিন নাক গলানো স্বভাবের হয়ে যাচ্ছে। একটা নতুন মাগল রক্ষা আইনের কথা শোনা যাচ্ছে। সন্দেহ নেই সেই মাছি কামড়ানো বোকাটা আর্থার উইজলিক এর পেছনে রয়েছে। মিস্টার ম্যালফয়ের কথা শুনে হ্যারির ভেতরটা রাগে উত্তপ্ত হলো। এবং এই যে দেখো, এই কয়েকটি বীজ দেখে তার এমন মনে হতে পারে যে, বুঝতে পেরেছি স্যার, নিশ্চয়ই, বললেন মিস্টার বর্গিন। আচ্ছা, আমি দেখছি। আমি কি ওটা পেতে পারি? ড্র্যাকো ওদের কথায় বাধা দিল। কুশনের উপর অদৃশ্য হয়ে যায় এমন একটি হাত দেখিয়ে বলল ও। সেই গৌরবের হাত, বললেন মিস্টার বর্গিন। মিস্টার ম্যালফয়ের তালিকাটা ছেড়ে দ্রুত পায়ে ড্র্যাকোর কাছে চলে গেলেন। একটা মোমবাতি ঢোকাও, তাহলে যে ধরে আছে শুধু তাকে ওটা আলো দেবে। চোর এবং লুটেরাদের সবচেয়ে ভালো বন্ধু। আপনার ছেলের পছন্দ আছে স্যার। আমি আশা করি আমার ছেলে চোর এবং লুটেরার চেয়ে বেশি মূল্য পাবে মিস্টার বর্গিন, কঠিন শীতল কণ্ঠস্বরে বললেন মিস্টার ম্যালফয়। তাড়াতাড়ি মিস্টার বর্গিন, অপরাধ নেবেন না স্যার।
আমি আপনার মনে আঘাত করতে চাইনি। যদি ওর স্কুলের ফলাফল আরও উন্নত না হয়, বললেন মিস্টার ম্যালফয়, কণ্ঠস্বর আরও শীতল। ও হয়তো তবে এটা ওরই উপযুক্ত হবে। আমার দোষ কি? প্রতিবাদ করলো ড্র্যাকো। সব টিচারের প্রিয় ছাত্র থাকে, আর ওই হারমাইনি গ্রেঞ্জারটা, আমি ভেবেছিলাম একটা মেয়ে যে কোনো জাদুপুর পরিবার থেকে আসেনি তোমাকে প্রতিটি পরীক্ষায় হারিয়ে দিচ্ছে, এই জন্য তুমি লজ্জিত হবে। যেন চাবুক মারলেন মিস্টার ম্যালফয়। হ্যাঁ, দম আটকেও কোনো শব্দ না করে বলল হ্যারি। ও খুব খুশি ড্র্যাকোকে বিব্রত আর রাগ হতে দেখে। সব জায়গায় একরকম, বললেন মিস্টার বর্গিন তার তেলানো স্বরে। জাদুকরদের রক্ত এখন সবখানে কম মূল্য পাচ্ছে। আমার কাছে না, বললেন মিস্টার ম্যালফয়, তার লম্বা নাক দুটো স্ফুরিত হচ্ছে। না স্যার, আমার কাছেও নয়, মিস্টার বর্গিন কুনিশ করলে বললেন। তাহলে আমরা আমার তালিকায় আবার ফিরে যেতে পারি, বললেন মিস্টার ম্যালফয়। আমার আজকে একটু তাড়া আছে মিস্টার বর্গিন, আমাকে অন্যত্র গুরুত্বপূর্ণ কাজে সারতে হবে আজকে। ওরা দুজন দর কষাকষি শুরু করলো। এদিকে ড্র্যাকো বিক্রির জন্য রাখা জিনিসগুলো দেখতে দেখতে হ্যারি যেখানে লুকিয়েছিল সেখানে এগুচ্ছে। ব্যাপারটা হ্যারি লক্ষ্য করছে আর ভীত সন্ত্রস্ত হয়ে উঠছে। একটা ফাঁসির দড়ির কয়েল পরীক্ষা করার জন্য ও থামলো। নির্বোধের মতো আত্মতৃপ্তির হাসি হেসে ড্র্যাকো বর্ণালী পাথরের তৈরি চমৎকার একটা নেকলেসে উকি দেওয়া কার্ডটা পড়ল। সাবধান, ধরবেন না, অভিশপ্ত। এখন পর্যন্ত 19 জন মাগল যারা এর মালিক ছিল তাদের জীবন নিয়েছে। ড্র্যাকো ঘুরে দাঁড়ালো। ঠিক ওর সামনেই আলমারিটা ও দেখতে পেল। সামনের দিকে এগুলো সে, হাত বাড়ালো হ্যান্ডেলটা ধরবার জন্য। আলমারির ভেতরে হ্যারির দম বন্ধ হয়ে এলো। ঘেমে উঠেছে সে। হয়ে গেল, কাউন্টারে বললেন মিস্টার ম্যালফয়। এসো ড্র্যাকো। ড্র্যাকো ঘুরে দাঁড়াতেই হ্যারি জামার হাতায় কাম বসল। আচ্ছা চলি, শুভ দিন মিস্টার বর্গিন, কাল তোমাকে আমি বাসায় আশা করব জিনিসগুলি নিয়ে আসার জন্য। ওদের পেছনে দরজাটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে মিস্টার বর্গিনের চেহারা থেকে তোয়াজ করার ভাবটা উঠে গেল। আপনাকেও শুভ দিন মিস্টার ম্যালফয়, এবং যা শুনছি তা যদি সত্যি হয়, আপনার বাড়িতে যে আলোচনা রয়েছে তার অর্ধেকও আপনি আমার কাছে বিক্রি করেন। বিড় করতে করতে পেছনের রুমে অদৃশ্য হয়ে গেলেন মিস্টার বর্গিন। হ্যারি মিনিটখানেক অপেক্ষা করল, বলা তো যায় না আবার যদি ফিরে আসে। তারপর যত নিঃশব্দ সম্ভব আলমারিটা থেকে সে বের হয়ে দোকানের বাইরে রাস্তায় চলে। ভাঙা চশমাটা মুখের ওপর চেপে ধরে চোখ মেলে চারদিকে তাকালো। মনে হচ্ছে একটা পুরনো মলিন গলিতে উঠে এসেছে। চারদিকে শব্দগুলো দোকানে ব্ল্যাক ম্যাজিকের জিনিসপত্র। এই দোকানগুলোর মধ্যে যেটা থেকে সেই মাত্র বের হয়ে এসছে বর্গিন অ্যান্ড ব্রাটস মনে হচ্ছে সবচেয়ে বড়। কিন্তু এর উল্টা দিকে জঘন্য একটা জানালায় দেখা যাচ্ছে সংকুচিত সব মাথার খুলি। এর দুই দোকান পরে বিরাট এক খাঁচাভর্তি কালো মাকড়সা। একটা দরজার আড়াল থেকে মলিন বেশি দুই জাদুকরকে লক্ষ্য করছে। নিজেদের মধ্যে বিড় করে কি জানি বলছে। নার্ভাস হয়ে পড়ছে হ্যারি, দ্রুত হাঁটতে শুরু করলো। নিরাশার মধ্যে আশা কাজ করছে যে এখান থেকে বের হয়ে যাওয়ার একটা পথ খুঁজে পাবে। বিষাক্ত মোমবাতি বিক্রির একটা দোকানের ওপর ঝুলে থাকা বোর্ড থেকে জানতে পারলো যে নকট্রার্ন অ্যালিতে আছে। এতে অবশ্য ওর কোনো সাহায্য হলো না, কারণ কখনো এই জায়গার নামও শুনেনি। এখন আমার মনে হচ্ছে মুখে ছাই থাকা উইজলির আগুনে প্রবেশ করে পরিষ্কার করে রাস্তার নামটা বলতে পারেনি। নিজেকে স্থির রাখার চেষ্টা করলো, ভাবছে কী করা যায়। তুমি কি পথ হারিয়েছো ডিয়ার? কানের কাছে কেউ যেন বললো। চমকে লাফিয়ে উঠল হ্যারি। ওর সামনে দাঁড়িয়ে একজন বয়স্ক মহিলা, তার হাতে আঙ্গুলের নখ ভর্তি একটা ট্রে। ভয়ঙ্কর দেখতে কোলাতে হলুদ দাঁত বের করে নোংরা হাসি দিল মহিলাটা। হ্যারি আটকে উঠে পিছনে সরে গেল। আমি বেশ ভালো আছি, ধন্যবাদ, আমি বললাম। আমি শুধু। হ্যারি, তুমি এখানে কি করছো? পরিচিত গলার শব্দ শুনে লাফিয়ে উঠলো হৃৎপিণ্ড। মহিলাটা কেঁপে উঠলো, পায়ের ওপরে একগাদা নখ গড়িয়ে পড়লো। শাপান্ত করলো মহিলাটা। দৈত্যাকার হ্যাগ্রিড লম্বা পদক্ষেপ ওদের দিকে এগিয়ে এলো। ওর তীব্র কালো চোখ দাড়ির উপর চলছে। হ্যাগ্রিড, হাফ ছেড়ে বাঁচলো হ্যারি। আমি হারিয়ে ফ্লু পাউডার। দ্রুত হ্যাগ্রিড ওর ঘাট ধরে মহিলাটার কাছ থেকে দূরে সরিয়ে নিল। একই সঙ্গে ওর হাতে থাকা ট্রেটাও ধাক্কা মেরে ফেলে দিল। আঁকা বাঁকা গদিটা ধরে ওরা চলে যাচ্ছে উজ্জ্বল লোকে। মহিলারা তীক্ষ্ণ চিৎকার ওদের বেশি বেশি ধাওয়া করলো। পরিচিত একটা বরফ ফেদা মার্বেল পাথরের বিল্ডিং দেখতে পেল হ্যারি। গ্রিনগটস ব্যাংক। হ্যাগ্রিড ওকে সোজা ডায়াগোনালিতে নিয়ে এসছে। তুমি একটা হজপচ। জোরে জোরে হ্যারির কাপড় থেকে গালি ঝুলে মুছতে মুছতে হ্যাগ্রিড পড়ল। এমন জোরে হ্যারির জামার ময়লা পরিষ্কার করলো হ্যাগ্রিড যে ওষুধের দোকানের সামনে রাখা ব্যারেল ভর্তি ড্রাগন গোবরের ওপর প্রায় ফেলেই দিয়েছিল। কঙ্কালপূর্ণ নকট্রার্নালিতে ঘোরাফেরা করা। আমি জানি না, এমন ঝুঁকিপূর্ণ জায়গায় হ্যারি, আমি চাই না কখনো তোমাকে আর কেউ এখানে দেখুক। আমি সেটা বুঝতে পেরেছি। বলতে বলতে হ্যারি মাথা নিচু করে কালি মোছার জন্য হ্যাগ্রিডের বানানো হাতটা এগিয়ে নিল। আমি তোমাকে বলছি আমি হারিয়ে গেছিলাম, কিন্তু তো যাই হোক, তুমি এখানে কী করছিলে?
আমি একটা মাংস খেয়ে কীটনাশক খুঁজছিলাম, গর্জন করলো হ্যাগরিড। তুমি কি একাই এসেছো? আমি এখন উইজলিদের সঙ্গে থাকি, কিন্তু আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। হ্যারি বলল, আমাকে যেতে হবে, ওদের খুঁজতে হবে। দুজনে একসাথে রাস্তা ধরে এগিয়ে চললো। কি ব্যাপার, তুমি আমাকে একটাও চিঠি লিখলে না? হ্যাগরিড পাশে থাকে হ্যারিকে বলল। হ্যাগরিডের এক পার সঙ্গে হ্যারিকে 3 পা চলতে হচ্ছে। হ্যাগরিডের সাথে তাল মিলিয়ে চলতে হলে জগিং করা ছাড়া উপায় নেই। হ্যারি তাকে ডবি এবং ড্রাস্টির বিষয়ে বিস্তারিত বলল। হই মাগলগুলো, হ্যাগরিডের গর্জন। খালি যদি জানতাম। হ্যারি হ্যারি এই যে এদিকে। উপরের দিকে তাকিয়ে হ্যারি দেখলো হারমায়োনি গ্রেঞ্জার দাঁড়িয়ে আছে গ্রিনগর্সের সাদা সিঁড়িগুলোর একেবারে উপরে। দৌড়ে নামে আসছে ওদের কাছে। ওর বুনো বাদামে চুল উঠছে পিছনে পিছনে। তোমার চশমা কি হয়েছে? হ্যালো হ্যাগরিড। ওহ, তোমাদের দুজনকে একসাথে দেখে আমার কি যে ভালো লাগছে। তুমি কি গ্রিনগর্সে আসছো হ্যারি? উইজলিদের খুঁজে পাওয়ার পর তোমাকে আর খুব বেশি অপেক্ষা করতে হবে না। দাঁত বের করে হাসলো হ্যাগরিড। হ্যারি আর হারমায়োনি চারদিকে তাকালো। রাস্তায় ভিড় ঠেলে দৌড়ে আসছে রন, ফ্রেড, জর্জ, পার্সি আর মিস্টার উইজলি। হ্যারি, হাঁপাতে হাঁপাতে বললেন মিস্টার উইজলি, আমরা মনে করেছিলাম তুমি হয়তো খুব বেশি দূরে চলে যাও। রুমালতে চকচকে চাকনা মুছলেন তিনি। মরি তো তোমাকে দেখতে না পেয়ে পাগলের মতো করছে। ওই যে আসছে। কোথায় বেরিয়েছিলে? জিজ্ঞেস করলো রন। নকটার্নালি, গম্ভীর মুখে বলল হ্যাগরিড। ব্রিলিয়েন্ট, একসঙ্গে বলে উঠলো ফ্রেড এবং জর্জ। আমাদের কখনোই ওখানে যেতে দেওয়া হয়নি, ঈর্ষার স্বরে বলল রন। ঠিক কাজটাই হয়েছে, হ্যাগরিডের গর্জন। মিসেস উইজলিকে দেখা গেল দৌড়িয়ে আসছেন। তার হাত ব্যাগটা এক হাতে বিক্ষিপ্তভাবে ঝুলছে, অন্য হাতে কোনো রকমের ঝুলে আছে চিনি। ও হ্যারি, ও ডিয়ার, তুমি যে কোনো জায়গায় যেতে পারতে। দম নিয়ে ব্যাগ থেকে বড় একটা কাপড় বাসা বের করলেন। হ্যাগরিড যে গাড়ি তুলে কাপড়ের হ্যারির গা থেকে ছাড়তে পারেনি সেগুলো ছাড়তে শুরু করলেন। মিস্টার উইজলি হ্যারির চশমাটা নিলেন, নিজের ওয়ানটি নিয়ে দিলেন ছোট্ট একটা ছোঁয়া, ফিরে দিলেন হ্যারির কাছে। একেবারে নতুন চশমা যেন। এখন যাওয়া যাক, বললো হ্যাগরিড। মিসেস উইজলি ওর হাত মর্দিন করলো ভালোভাবে। নকটার্নালি, যদি তুমি ওকে না পেতে হ্যাগরিড, হগওয়ার্টসে দেখা হতো। লম্বা লম্বা পা ফেলে চলে গেল হ্যাগরিড। ওর মাথায় এবং কাজ চনাকেনা রাস্তার আর সবার উপরে। বলতে পারো ব্রকিন অ্যান্ড বার্গস কাকে দেখেছি? গ্রিনগর্সে সিঁড়ি ভাঙতে ভাঙতে রন আর হারমায়োনিকে জিজ্ঞেস করলো হ্যারি। ম্যালফয় আর ওর বাবাকে। লুসিয়াস ম্যালফয় কি কিছু কিনেছে? পিছন থেকে প্রশ্ন করলেন মিস্টার উইজলি। না, বিক্রি করছিলেন। গুড, তাহলে ঘাবড়িয়েছে, বললেন মিস্টার উইজলি নির্মম আত্মপ্রসাদে। ওহ, যে কোনো কিছুর বিনিময়ে হোক লুসিয়াস ম্যালফয়কে যদি ধরতে পারতাম। সাবধান আর্থার, ধারালো কণ্ঠে বললেন মিসেস উইজলি। ওই পরিবারটা সাংঘাতিক, যতটা সামলাতে পারো ততটাই করবে। তাহলে তুমি মনে করছো আমি লুসিয়াস ম্যালফয়ের সমকক্ষ? ক্ষুব্ধ স্বরে বললেন মিস্টার উইজলি, এবং প্রায় সঙ্গে সঙ্গে হলঘাটের লম্বা কাউন্টারের কাছে হারমায়োনির মা বাবার দিকে চোখ পড়ল তার। ওরা দুজন দাঁড়িয়েছিলেন, নার্ভাস, অপেক্ষা করছেন হারমায়োনি ওদের সঙ্গে পরিচয় করিয়ে দিবে বলে। আরে আপনারা তো মাগল, আনন্দ স্বরে বললেন মিস্টার উইজলি। চললেন ড্রিঙ্কস হয়ে যাক। আপনার হাতে ওটা কি? ওহ, আপনি মাগলদের টাকা ভাঙিয়ে নিচ্ছেন। মলি দেখো। উত্তেজিতভাবে তিনি মিসেস গ্রেঞ্জারের দিকে ধরান 10টা ঘন্টা দেখালেন। আবার এখানেই দেখা হবে, রন বলল হারমায়োনির উদ্দেশ্যে। গ্রিনগর্সের আরেকজন গবলি এসে হ্যারি আর উইজলিদের ভূগর্ভস্থ ভল্টে নিয়ে যাচ্ছিল তখন। ব্যাংকের ভূগর্ভস্থ সুড়ঙ্গের মধ্য দিয়ে মিনি ট্রেন লাইনের উপর গবলিন চালিত গাড়িতে চড়ে ভল্টে যাওয়াটা খুবই উপভোগ করলো হ্যারি। কিন্তু উইজলিদের ভল্ট খোলা হলে সে এমনই আতঙ্কিত হলো যে নকটার্নালির চেয়েও অনেক বেশি। ভিতরে রূপার শিকল মাত্র কয়েকটি এবং মাত্র একটি সোনার গ্যালিয়ন পরে রয়েছে। সবগুলো ব্যাগে ভরা রাখে মিসেস উইজলি একটু হকচকিত হলেন এবং দেখে নিলেন আরও কিছু পড়ে আছে। ওদের কাজ শেষে ওরা যখন হ্যারি ভল্টের দিকে অগ্রসর হলো তখন হ্যারির কাছে খুবই খারাপ লাগলো। যতটা সম্ভব ওদের কাছ থেকে আড়াল করে সে তার চামড়ার ব্যাগে মুঠোভর্তি মুদ্রা ভরে নিল। ফিরে এলো মার্বেল সিঁড়িতে, বিচ্ছিন্ন হয়ে গেল। পার্সি কাউকে উদ্দেশ্য না করে সেন্ট্রাল লেপের কথা বলল। ফ্রেড আর জর্জের সঙ্গে দেখা হয়ে গেল ওদের পুরনো হকওয়ার্টসের বন্ধু লি জর্ডান। মিসেস উইজলি আর জিনি গেল পুরনো পোশাকের দোকানে। মিস্টার উইজলি গ্রেঞ্জার পরিবারকে ড্রিঙ্কসের জন্য নিয়ে যেতে চাইলেন লিকি কলচারনে। জিনিকে সঙ্গে নিয়ে যেতে যেতে মিসেস উইজলি বললেন, 1 ঘন্টার মধ্যে ফ্লোরিশন ব্লটসে আবার দেখা হবে তোমাদের স্কুলের বই কেনার জন্য, এবং মনে থাকে যেন নকটার্নালির দিকে 1 পাও না। অপশ্রিয়মান চমস্তি পুত্রকে উদ্দেশ্য করে শেষ কথাটি বললেন তিনি। হ্যারি, রন এবং হারমায়োনি পাথর বা থাকা পাকা রাস্তা দিয়ে ধীরে ধীরে চলতে লাগলো। হ্যারির পকেটের সোনা, রূপা আর পিতলের কয়েনগুলি খরচ করার জন্য ঝলমল করছে। 3টা বড় স্ট্রবেরি এবং পিনাট বাটার আইসক্রিম কিনল সে। রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে প্রচুর শব্দ করে তৃপ্তির সঙ্গে খেলো ওরা। অনেকক্ষণ হাবাতের মতো কোয়ালিটি কুইরিচ সাপ্লাইয়ের দোকানে চুরানো চ্যাডলি কেনানোর পোশাকটার দিকে তাকিয়ে রইল হ্যারি।
হারমিওনি ওকে টেনে পাশের দোকানে নিয়ে গেল পার্চমেন্ট এবং কালি কেনার জন্য। ফ্রেড, জর্জ, এলি জর্ডানের সঙ্গে তো দেখা হয়ে গেল ক্যাম্বেল অ্যান্ড জেপস উইজার্ডিং জোক শপে। ডক্টর ফিলিপসের স্যাবলাস উইটস্টার্ট, নো হিট ফায়ারওয়ার্কস থেকে ওরা তিনজন মিলে যেন চোখ মুখস্থ করছিল। আর ভাঙা জাদুকাঠি, ব্রাসেল নরবরে দাড়ি পাল্লা, জাদুর ওষুধের দাগে ভরা পুরনো পোশাকের ছোট্ট একটা পুরনো জিনিসপত্রের দোকানে আমরা দেখতে পেল পার্সিকে গভীর মনোযোগ দিয়ে পড়ছে। খুবই বিরক্তিকর বই, প্রিফেক্টস যারা ক্ষমতা লাভ করতে পেরেছে। বইয়ের পেছনের মলার থেকে রঞ্জরে পড়ে উঠল হগওয়ার্টসের প্রিফেক্ট এবং তাদের পরবর্তী ক্যারিয়ার সম্পর্কে আলোচনা। বেশ চমৎকার লাগছে, ভাগো এখান থেকে। পার্সি চেঁচিয়ে উঠল। খুবই উচ্চাকাঙ্ক্ষী এই পার্সিটা, ও সব কিছুই প্ল্যান করা। ও মিনিস্টার অফ ম্যাজিক হতেছে। হ্যারি আর হারমিওনিকে বলল রন নিচু করে। ঘন্টাখানেক পর ওরা ফ্লোরিশন বক্সের দিকে রওনা হলো। শুধু ওরা এই বইয়ের দোকানটা থেকে যাচ্ছিল না, কাছাকাছি পৌঁছে ওরা অবাক হয়ে দেখলো রীতিমতো একটা ভিড় দোকান ঢোকার চেষ্টা করছে। কারণটা হলো দোকানের বাইরে বিরাট একটা ব্যানারে লেখা কিলডিয়ারি লকহার্ট, তার আত্মজীবনী কবিতা স্বাক্ষর দেবে, ম্যাজিক্যাল সি, আজ দুপুর 12:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত। আমরা কি সত্যি ওর সঙ্গে দেখা করতে পারবো? তীক্ষ্ণ স্বরে বলল হারমিওনি। মানে ওই তো বুক লিস্টে প্রায় সবটা লিখেছে। ভিড়ের প্রায় সবটাই মিসেস উইজলির বয়সী মহিলা। দরজায় দাঁড়ানো এক লোক, চেহারাটা বলছে খুব হেনস্থা হয়েছে। বলছে শান্তভাবে, প্লিজ লেডিজ, ধাক্কা দিবেন না। এই যে বইগুলো দিয়ে খেয়াল রাখবেন। এখন হ্যারি, রন এবং হারমিওনি ঠেলে ভিতরে ঢুকে পড়ল। দোকানের একেবারে পেছন পর্যন্ত লম্বা একটা লাইন গিয়েছে। এখানে কিলডিয়ারি লকহার্ট বই স্বাক্ষর করছিল। ওরা তিনজন একটা করে রিকুইট অফ পালসি আমের বই ছো মেরে তুলে নিয়ে নিঃশব্দে লাইনে যেখানে মিস্টার অ্যান্ড মিসেস গ্রেঞ্জার অন্য বিজিদের সঙ্গে দাঁড়িয়েছিলেন সেখানে চলে গেল। ওহ, তোমরাও চলে এসেছো, ভালোই হয়েছে, বললেন মিসেস বিজলি। মনে হচ্ছে তিনি আর শ্বাস নিতে পারছিলেন না, চুল ঠিকঠাক করছিলেন বারে বারে। 1 মিনিটের মধ্যেই আমরা তাকে দেখতে পাবো। ধীরে ধীরে গিলডিয়ারি লকহার্টের নজরে এলো টেবিলে বসে, চারদিকে তার নিজেরই ছবি। দর্শকদের দিকে চোখ পিটপিট করছে, উজ্জ্বল সাদা দাঁত বারবার দেখাচ্ছে। আসল লকহার্ট তার চোখের সঙ্গে মেলানো ফরকিট মিনার নীল রঙের পোশাক পরেছেন। ঢেউ হেলানো চুলের উপর জাদু করে চোখায় একটা বাঁকা করে বসানো, পেটে খাটো, অত্যন্ত বিরক্তিকর এক লোক তার চারদিকে নেচে নেচে ছবি তুলছে। ওর বিশাল কালো ক্যামেরাটা যতবার চোখ ধারানো ফ্ল্যাশ করছে ততবারই বিভিন্ন রঙের ধোয়া বের হচ্ছে ছবিটা থেকে। সামনে থেকে সরো, দাঁত খিচিয়ে রনকে বলল সে। পেছন দিকে সরে গেল ছবিটা ভালো করে তোলার জন্য। এইটা ডেলি প্রফেটের জন্য, বড় একটা কম, বলল রন। ফটোগ্রাফার যেখানে ওর পা মারিয়েছে সেখানে তো মালিশ করলো। গিলডিয়ারি লকহার্টের মন্তব্যটা শুনতে পেলেন, চোখ তুলে তাকালেন। তিনি রনকে দেখলেন এবং তারপর হ্যারিকে দেখলেন। তাকিয়ে আছেন তিনি, লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, নিশ্চিত স্বরে চিৎকার করে উঠলেন, আরে হ্যারি পটার না! দর্শকদের ভিড়টা 2 ভাগ হয়ে গেল, উত্তেজিতভাবে ফিস ফিস করছে। লকহার্ট সামনের দিকে লাফ দিলেন, হ্যারির একটা বাহু ধরে ওকে একেবারে সামনে নিয়ে গেলেন। হাততালিতে ফিটে পড়ল দর্শকরা। হ্যারির মুখ শরমে গরম হয়ে গেল। লকহার্টের হাত ধরে জাগাচ্ছেন ফটোগ্রাফারের জন্য বস দিতে, আর ফটোগ্রাফার পাগলের মতো সারা টিপছে উইজলিদের উপর বেগুনি রঙের ধোয়া ছড়াতে। বড় সড়ো একটা চমৎকার হাসি দাও হ্যারি, বললেন লকহার্ট নিজের চকচকে দাঁতের মধ্য দিয়ে। তুমি আর আমি একসঙ্গে যে কোনো পত্রিকার সামনে বাতারি যোগ্য। শেষ পর্যন্ত যখন তিনি শক্ত করে ধরা হ্যারির হাত ছাড়লেন, ততক্ষণে তার আঙ্গুলগুলি অসার হয়ে গিয়েছে। ও পিছিয়ে দেখে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু লকহার্টের কাজ জড়িয়ে ধরে ওর পাশে শক্ত করে দাঁড়িয়ে থাকল। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, শান্ত হওয়ার জন্য হাত নেড়ে জোরে জোরে বললেন লকহার্ট। এক অসাধারণ মুহূর্ত এখন। আমার একান্ত নিজের ছোট্ট একটা ঘোষণা দেওয়ার এখনই উপযুক্ত সময়। যখন হ্যারি ফ্লোরিশন বক্সে আসছিল আজকে, সে শুধু আমার অটোগ্রাফ নিতে এসেছিল। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে এটা আমি জানাচ্ছি, ওকে উপহার দেব বিনামূল্যে। দর্শকরা আবার হাততালি দিয়ে উঠল। ওর কোনো ধারণাই নেই, বলে চললেন লকহার্ট। হ্যারিকে একটু নাড়া দিলেন। চশমাটা তাকে টাকায় চলে এলো যে খুব শীঘ্রই সে শুধু আমার বই ম্যাজিক্যাল সি এর চেয়ে অনেক বেশি কিছু করতে যাচ্ছে। হ্যাঁ লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমি অনেক আনন্দ এবং গৌরবের সাথে ঘোষণা করছি যে এই সেপ্টেম্বর থেকে আমি হগওয়ার্টস স্কুল অফ উইচক্রাফট অ্যান্ড উইজার্ডি ডিফেন্স এগেইনস্ট ডার্ক আর্টস বিষয়ে শিক্ষকের পদটা গ্রহণ করতে যাচ্ছি। ক্রেতা দর্শকের ভিড়টা উল্লাসে ফেটে পড়লো, হাততালি দিল। হ্যারি দেখতে পেল সে গিলডিয়ারি লকহার্টের সবগুলো বইয়ের প্রেজেন্ট হিসেবে পেয়ে গিয়েছে। বইয়ের ভারে হ্যারি টালমাটাল অবস্থা। কোনো রকমের পাত্রপ্রদীপ থেকে নিজেকে সরিয়ে যে কোনায় যিনি তার নতুন বড় কলড্রনটা নিয়ে দাঁড়িয়েছে সেখানে চলে গেল। তুমি এগুলি নাও।
বইগুলো চিনিয়ে কল্টনের ভিতর রাখতে রাখতে অস্ফুট স্বরে বলল হ্যারি, আমি আমার জন্য কিনে নিব। বাজি ধরে বলতে পারি তুমি এটা পছন্দই করছো পটার, করনি? যে বললো তাকে চিনতে মোটেও কষ্ট হলো না হ্যারি। বই রেখে সোজা হয়ে দাঁড়িয়ে ড্রেকো ম্যালফয়ের মুখোমুখি হলো হ্যারি। মুখে বিদ্রুপ আর অবজ্ঞার হাসি ম্যালফয়। বিখ্যাত হ্যারি পটার, বলল ম্যালফয়। পত্রিকার প্রথম পাতার খবর না হয়ে একটা বইয়ের দোকানেও যেতে পারে। ওকে বিরক্ত করো না, ও তো সব কিছুই চায়নি, বলল জিনি। এই প্রথম সে হ্যারির সামনে কথা বলল। ক্রুদ্ধ দৃষ্টিতে সে তাকিয়ে রয়েছে ম্যালফয়ের দিকে। পটার, তুমি একটা গার্লফ্রেন্ড পেয়ে গিয়েছো, টেনে টেনে বলল ম্যালফয়। টকটকে লাল হয়ে গেল জিনির মুখ। ওদিকে ঠেলে ঠেলে রন আর হারমিওনি দিকটাতেই আসছে। দুজনের হাতে লকহার্টের বইয়ের পাহাড়। ওহ তুমি, বলল রন ম্যালফয়ের দিকে তাকিয়ে, যেন চিতকের আলিত স্বস্তিকর কিছু। বাজি ধরে বলতে পারি তুমি হ্যারিকে এখানে দেখে অবাক হয়েছ না? তোমাকে একটা দোকানে দেখে যতটা অবাক হয়েছে ততটা না, বুঝলি? পাল্টা জবাব দিল ম্যালফয়। আমার মনে হয় এতগুলো বইয়ের দাম দিতে গিয়ে তোমার বাবা আমাকে মাসখানেক না খেয়ে দেখতে হবে। তিনির মতো রনও লাল হয়ে গেল। বড় কল্টনে বইগুলো চপ করে ফেলে ম্যালফয়ের দিকে ছুটল। হ্যারি আর হারমিওনি ওর জ্যাকেটটা পেছন দিকটা ধরে ফেলল। রন! ফ্রেড অ্যান্ড জর্জের সঙ্গে বড়িমড়ি করে ছুটে আসতে আসতে মিস্টার উইজলি বললেন, কি করছো তুমি এখানে? এটা পাগলামি, চলো আমরা বাইরে যাই। বেশ বেশ, আর্থার উইজলি, বললেন মিস্টার লুসিয়াস ম্যালফয়। পুত্র ড্রেগোর কাঁধে হাত রেখে দাঁড়িয়ে রয়েছেন, হাসছেন একই রকম বিদ্রুপের হাসি। লুসিয়াস, বললেন মিস্টার উইজলি, ঠান্ডাভাবে একটু মাথা নাড়লেন। মন্ত্রণালয়ের খুবই ব্যস্ততা যাচ্ছে শুনছি, বললেন মিস্টার ম্যালফয়। অত রেইডে বেরোতে হচ্ছে যে, আশা করি ওরা তোমাকে ওভারটাইম দিচ্ছে। হাত বাড়িয়ে চিনি গোল্ডরন থেকে চকচকে লকহার্ট বইগুলোর মাঝ থেকে বিগিনার্স গাইড টু ট্রান্সফিগারেশনের একটি জীর্ণ কপি তুলে নিলেন মিস্টার ম্যালফয়। অবধারিত ভাবে না, আবার বললেন মিস্টার ম্যালফয়। ওরা যদি তোমাকে ভালো পয়সা না দেয় তবে উইজার্ড নামে কলঙ্ক হওয়ারই বা কি দরকার? মিস্টার উইজলি রন বা চিনির থেকে বেশি লাল হয়ে গেলেন। উইজার্ডের নাম কিসে কলঙ্কিত হয় সে সম্পর্কে আমাদের ভিন্ন ধারণা আছে ম্যালফয়, বললেন তিনি। একেবারে পানির মতো সহজ। ওর অনুজ্জ্বল চোখের দৃষ্টি মিস্টার আর মিসেস গ্রেঞ্জারের উপর দিক ঘুরে গেল। ওরা ভীতভাবে সবটাই লক্ষ্য করছিলেন। তোমাদের যে সঙ্গ উইজলি, আমি মনে করেছিলাম তোমার পরিবার এতটা নিচে নামবে না। একটা ভূত আতাপ শব্দ শোনা গেল। যিনি কলরনটা উঠে গেল। মিস্টার উইজলি ঝাঁপিয়ে পড়লেন মিস্টার ম্যালফয়ের ওপর। ওকে পেছন দিকে একটা বুকশেলফের উপর ফেলে দিলেন। ডজন ডজন বই ওদের মাথায় সজরে পড়ল। ফ্রেড আর জর্জের চিৎকার শোনা গেল, ওকে ধরো, ওকে ধরো ড্যাড! মিসেস উইজলি তীক্ষ্ণ চিৎকারে বললেন, না আর্থার না! ভিড়টা পরিমরি করে পিছন দিকে সরে যাওয়ার পর আর বুকশেলফ ফেলে দিল। প্লিজ ভদ্রমহোদয়গণ, প্লিজ! চিৎকার করে উঠল দোকান সহকারী। এরপর বিরাট এক গর্জন শোনা গেল, সরে যান ভদ্রমহোদয়গণ, সরে যান! বইয়ের সমুদ্র পেটি ওদের দিকে এগিয়ে আসছে হ্যাগ্রিড। মুহূর্তের মধ্যে তিনি মিস্টার উইজলি আর মিস্টার ম্যালফয়কে বিচ্ছিন্ন করলেন। মিস্টার উইজলি ঠোঁট কেটে গিয়েছে এনসাইক্লোপিডিয়া অফ টুলাস পড়ায়। চোখে আঘাত পেয়েছেন মিস্টার ম্যালফয়। ওর হাতে তখনও চিনি পুরোনো ট্রান্সফিগারেশনের বইটা তিনি চিনির হাতে ঠেলে দিলেন। চোখে তখনও বিদ্বেষ। বললেন, এই নাও মেয়ে, তোমার বই নাও। এটাই সবচেয়ে ভালো যা তোমার বাবা তোমাকে দিতে পারেন। নিজেকে হ্যাগ্রিডের মুঠো থেকে ছাড়িয়ে ড্রেকোকে নিয়ে দোকান থেকে বের হয়ে গেলেন তিনি। ওকে পাত্তা না দেওয়ারই উচিত ছিল আর্থার, বললেন হ্যাগ্রিড। ওকে প্রায় মাটি থেকে উপরে তুলেন হ্যাগ্রিড। নিজের পোশাক ঠিকঠাক করছেন মিস্টার উইজলি। একেবারে পুরো ভিতর পর্যন্ত পচা। ওদের পরিবারটাই এরকম, সবাই সেটা জানে। কোনো ম্যালফয় কথা বলার উপযুক্ত না। তোর রক্তই দূষিত, এই হচ্ছে আসল কথা। চলো এখন বাইরে যাওয়া যাক, বলল হ্যাগ্রিড। দোকান সহকারীকে মনে হলো ওদের বাইরে যাওয়া তার কাটে যাচ্ছে, কিন্তু উচ্চতায় হ্যাগ্রিডের কোমরেরও সমান না, তাই মত বদলালো। রাস্তায় বেরিয়ে দ্রুত হেঁটতে লাগলো ওরা। গ্রেঞ্জার পরিবার তখনও ভয়ে কাঁপছে। রাগে কাঁপছেন মিসেস উইজলি। ছেলে মেয়েদের সামনে চমৎকার একটা দৃষ্টান্ত স্থাপন করলে, প্রকাশ্যে ঝগড়া করে। কি ভাবলেন গিলডেরি লকহার্ট? উনি খুশি হয়েছেন, বলল ফ্রেড। তুমি শুনোনি, আমরা যখন বেরিয়ে যাচ্ছিলাম উনি ডেইলি প্রফিটের লোক থেকে জিজ্ঞেস করলেন ঝগড়াটা রিপোর্টে অন্তর্ভুক্ত করতে পেরেছে কিনা। বললেন এর সবটাই প্রচার। কিন্তু লেখি কলরনের ফায়ার সাইডের কাছে এসে যখন পৌঁছালো পুরো দল ততক্ষণে ওরা শান্ত হয়ে গেছে। ওখান থেকে ফ্লু পাউডার ব্যবহার করে হ্যারি উইজলিরা তাদের পুরো শপিংটাই দাবারতে পৌঁছে যাবে। গ্রেঞ্জার থেকে বিদায় জানানো হলো। ওরা পাপ থেকে বেরিয়ে রাস্তা পার করে উল্টা দিকে মাগল স্ট্রিটে যাবে। মিস্টার উইজলি ওদের জিজ্ঞেস করতে যাচ্ছিলেন কীভাবে একটা বাস স্টপ কাজ করে, কিন্তু মিসেস উইজলি চেহারা থেকে তাড়াতাড়ি নিজেকে সামলে নিলেন। হ্যারি ওর চশমা খুলে ফেললো চোখ থেকে, নিরাপদে পকেটে লাগলো। ফ্লু পাউডার ব্যবহারের আগে এটা কিছুতেই যাতায়াতে তার প্রিয় ব্যবস্থা নয়।